অপচয় কমিয়ে সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করার জন্য আজকে থাকবে ৮টি অতি গুরুত্বপূর্ণ টিপস। আসসালামু আলাইকুম। আমি কেয়া। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের টিপসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের ভালো লাগবে বা কাজে লাগবে। তো ভালো লাগলে বা আপনাদের প্রয়োজনে আসলে অবশ্যই লাইক, কমেন্ট করতে পারেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এ ধরনের নতুন, নতুন টিপস ভিডিও পেতে। কথা না বাড়াই আমি চলে যাই ১ম টিপসে। রান্নার পরপরই আমাদের কিচেনের অবস্থা বা চুলার অবস্থা এরকমই হয়। সারা আ চুলা দিয়ে আরকি তেল চিটচিটে অবস্থা হয়। আর আমরা পরিষ্কার করি, পানি ব্যবহার করি বা সাবান পানি ব্যবহার করতে হয় আমাদের। তো সাবান পানি ব্যবহার না করেও কিভাবে পরিষ্কার করা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারছেন আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি। তো আমাদের ঘরে অনেক সময় দেখা যায় যে পোকা হয়ে যায় বা বাতিল এরকম আটা ময়দা থাকে সেগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা চুলা পরিষ্কার করে নিতে পারি। তো সেগুলো আমি আরকি ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন দেখেন একটা শুকনা কাপড় দিয়ে এই আটার দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে আ একদম মানে সাবান পানি ছাড়া, স্পর্শ ছাড়াই কিন্তু আমরা এই চুলাগুলো পরিষ্কার করে নিতে পারি। শুধু যে এই চুলা তা না, যেকোনো ধরনের চুলা কিন্তু পরিষ্কার করে নিতে পারি। তো এতে করে কি হয়, এরপরে যে পানি বা তেল চিটচিটে ভাব থাকে, এটা কিন্তু এই আটার সাথে উঠে আসে। আর চুলাটা একেবারে চকচকে করে। দেখতেই পারছেন আমার কাপড় টার সাথে উঠে আসছে একেবারে রান্নার যে আ মসলার যে ছুটে, ছুটে পড়ে বা তেল ছুটে, ছুটে পড়ে একেবারে সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে আসছে। আপনাদের সামনেই পরিষ্কার করলাম দেখতে পেলেন কতটা চকচকে হয়ে গেছে। তো এটা শীতের সময় কিন্তু বেশি প্রযোজ্য হয়। আমাদের অনেক সময় পানি ধরতে ইচ্ছা করে না, সাবান পানি ধরতে ইচ্ছা করে না। তো এরকম বাতিল আটা, ময়দা থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে এই টিপসটা। আর এটা সামনে শীত আসছে। এটা কিন্তু শীতের জন্য অনেক বেশি প্রযোজ্য। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো আমরা যে সাবানদানিতে সাবানের কেজে সাবান রাখি সেভ করার জন্য সাবান যাতে নষ্ট না হয়। তো দেখেন সাবান কিন্তু নষ্ট হয়। বিশেষ করে যে সাবানগুলো নরম, ডাব সাবান এ ধরনের সাবানগুলো গলে, গলে দেখা যায় এই যে নিচে দিয়ে ছিদ্র দিয়ে বের হয়ে আসে। তো একটা পদ্ধতি অবলম্বন করলে এই সাবানের অপচয়টা কম হয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরে যে ইলাস্টিক থাকে, এই ইলাস্টিকগুলো আমরা লাগিয়ে নিতে পারি। বিশেষ করে যে নরম সাবানগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য এইটা। তো ব্যবহারের পরে এই যে ইলাস্টিকের পরে এই সাবানগুলো রাখলে কিন্তু এই সাবানগুলো অত সহজে গলে না। বাতাস ঢুকতে পারে এজন্য তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। আর সাবানের অপচয়টা কম হয়। তো আশা করি এই পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া। তো দেখেন এই যে আমাদের ইয়ারফোনগুলা আ ব্যবহারের পরে দেখা যায় রেখে দিলে এই অবস্থা হয়। একেবারে জটলা পেকে যায়। তো এটা ছাড়ানো খুবই বিরক্তিকর আর রাখলেও খারাপ দেখা যায় বা আ একটা বেশ জায়গা নিয়ে থাকে। তো আমরা এটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। কিভাবে গুছিয়ে রাখলে এটা সুন্দরভাবে থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ঘরে অনেক কিছু থাকে যেগুলো আমরা বাতিল বলে ফেলে দিই। তো সেই জিনিসগুলো দিয়ে ব্যবহার করতে পারি। এই যে তার দেখতে পারছেন এগুলো কিন্তু এই আ ইয়ারফোন বা তার যে চার্জার এ ধরনের আটকানোর জন্য কিন্তু বেশ কাজে লাগে। তো দেখতেই পারছেন এই তার দিয়ে আমি পেঁচিয়ে রাখলাম। আর এটা সহজে খুলবে না। তো এভাবে ইয়ারফোনগুলো আটকিয়ে রাখতে পারি। আমাদের ঘরে কিন্তু অনেক ইয়ারফোন থাকে যেগুলো এলোমেলো থাকে পরে খুঁজেও পাওয়া যায় না। এভাবে আটকে রেখে এক জায়গায় গুছিয়ে রাখলে খুঁজে পেতেও সুবিধা হয়, দেখতেও ভালো লাগে। তাই না বন্ধুরা? এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এই যে আমরা রাইস কুকারে ভাত রান্না করি। তো রাইস কুকারে ভাত রান্না করার সময় যে কাজটা হয়, ভাত উপচে মানে মাড়টা উপচে চারিপাশ নোংরা হয়ে যায়। তো মাড়টা যখন উপচে যায়, দেখা যায় যে চারিপাশে ছিটে, ছিটে যেয়ে পুরো কিচেনটাই নোংরা হয়। যেখানে রাখা হয় তার আশপাশ নোংরা হয়, ঢাকনাটা নোংরা হয়। তো কি পদ্ধতি অবলম্বন করলে নোংরা হবে না? দেখতে পেলেন আমি ১ চামচ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে খাবার তেল যে সয়াবিন তেল আছে সেটাই দিয়ে নিয়েছি। আর এরপরে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আমরা রাইস কুকারে ভাত বসাই, বসিয়ে কাজ করি, অন্য কাজ করি। আমরা কিন্তু রাইস কুকারের কাছেও আসি না। হয়ে গেলে তারপরে এসে বন্ধ করি, তাই না? তো দেখা যায় যেটা আ যে রাইস কুকারের ভাতটা হওয়ার পরে যদি এই নোংরা হয় এটা পরিষ্কার করা কিন্তু খুবই ঝামেলা। দেখেন আমার রান্না রান্না কিন্তু শেষ। আপনারা দেখতে পেলেন ঢাকনার উপরে কোনো ময়লা নেই বা ভাতের মাড় উপচে পড়েনি বা আশেপাশেও কিন্তু ভাতের মাড় উপচে পড়েনি। তো এভাবে তেল ব্যবহার করেও আপনারা এই কাজটা করে নিতে পারেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস।
এই যে সাদা মোজাগুলো একেবারে ধবধবে করবেন কিভাবে? সাদা ধবধবে করবেন কি করে? যতই পরিষ্কার করা হয় একটা কালচে, কালচে কিন্তু ভাব থেকে যায়। তো আজকে আপনাদের দেখাবো যে একেবারে সাদা ধবধবে কি পদ্ধতি অবলম্বন করলে ধবধবে হবে। তো এখানে আমি ২ টা মোজা নিয়েছি। শুধু যে সাদা মোজা তা না। দেখা যায় যে সাদা কাপড়ে অনেক ধরনের কাপড় থাকে। গেঞ্জির কাপড় বা অনেক ধরনের কাপড় থাকে ছোপ, ছোপ দাগ পড়ে যায়। এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলের একটা পায়জামায় দাগ লাগিয়েছে। তো এখানে এটাও পরিষ্কার করব। সাথে যে গেঞ্জিগুলো আছে একটা হলদেটে ভাব থেকে যায় সেটাও একসাথে পরিষ্কার করে দেখাবো আপনাদের। তো এটা মূলত আমার মোজাটা পরিষ্কার করাটাই মেইন উদ্দেশ্য। এখানে আমি একটা বালতিতে একটু উষ্ণ গরম পানি নিয়েছি। আর এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া যে ওয়াশিং পাউডার আছে, সেই ওয়াশিং পাউডার দিয়ে দিচ্ছি ১ চামচ মতো। ১ চামচ না, এখানে আমি ২ চামচ মতোই দিয়েছিলাম। পরবর্তীতে আরেক চামচ এড করেছি। আর এখানে আমি দিয়েছি ভিনেগার। তো ভিনেগার আ ২ মুটকি মতো দিলেই হবে। ২ চামচ মতো দিলেই হবে আরকি। বা তার থেকে বেশি দিলেও কোনো সমস্যা নেই। আমি এখানে ২ চামচ মতো ব্যবহার করেছি। আর এখন আমি আ আরকি এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। প্রায় ৩০ মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো যেহেতু এখানে আমি ৩ টা জিনিস ব্যবহার করব, এজন্য কিন্তু আমি ওয়াশিং পাউডারটা একটু বেশি করে দিয়েছি। আর আ সাদা জিনিস তো এইগুলা দিয়ে ভিজিয়ে রাখতে হবে একটু বেশি সময় ধরে। আর এই কাপড়ের মধ্যে অন্য কোনো কাপড় দেওয়া যাবে না। এটা তো সবাই জানেন। তো এই যে আমি সবগুলো একসাথে দিয়ে আরকি আ ভিজিয়ে রাখছি। আর এটা ০.৫ ঘন্টা পরে আমি কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। কারণ সবসময় আসলে ক্যামেরা সেটআপ করে কাজ করাটা হয় না আমাদের জন্য। খুবই কষ্টদায়ক হয়ে যায়। তারপরে শুকানোর পরে আপনাদের সামনে নিয়ে আসছি। দেখেন কেমন সাদা ধবধবে হয়ে গেছে। তো কড়া রোদে অবশ্যই দিতে হবে। কড়া রোদে দিলেই কিন্তু এর পুরো কালচে ভাবটা চলে যায়। যেকোনো জিনিস পরিষ্কারের পরে অবশ্যই কড়া রোদে দিতে হয়। তাহলে সে কালচে ভাবটা চলে যায়। পরিষ্কারও হয়। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো আমাদের ঘরে দেখা যায় যে অনেক সময় তরকারি বেঁচে যায় বা নষ্ট হয়ে যায়, সে তরকারিটা আমাদের ফেলে দিতে হয়। তো কিভাবে ফেললে আ স কোনো জায়গা নোংরা হবে না দেখেন, আমি বেসিনের মধ্যে সিঙ্কের মধ্যে আরকি একটা পলি দিয়ে দিয়েছি। এরপরে ওর ভিতরে দিয়ে দিচ্ছি। এই পলির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে আমার সিঙ্কটাও নষ্ট হবে না বা অন্য ময়লার বক্সের মধ্যে রাখলেও ছড়িয়ে যাবে না। এই পলির ভিতরে দেওয়ার কারণেই এটা তো থাকবেই এর ভিতরে আটকানো। আর দেখেন সিঙ্কটাও কিন্তু পরিষ্কার থাকলো। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে টিপসটা, আমাদের যে স্টপলার ঘরে থাকে দেখা যায় যে নষ্ট হয়ে যায়, আমরা ফেলে দিই। তো একটুখানি খুলে গেলে বা নষ্ট হয়ে গেলে আমরা মনে করি এটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এটাও ঠিক করা সম্ভব। তো আসলে এই দুর্মূল্যের বাজারে যে দ্রব্যমূল্য যে পরিমাণে ঊর্ধ্বগতি, আ সব জিনিস ডাবল, ডাবল কেনাও একটা কষ্টদায়ক। তো একটু ঠিক করে নিলেই কিন্তু সেটা ঠিক হয়ে যায়। তো কিভাবে ঠিক করছি দেখেন, এই যে আমার এই স্টেপলারের এটা খুলে গেছে। তো এটা কিন্তু সুন্দরভাবে ঠিক করা যায় একটু মাথা খাটালে। তো কিভাবে ঠিক করছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন। আশা করি উপকৃত হবেন। এখানে দেখতে পারছেন স্টেপলারের এই যে ২ টা ছিদ্র থাকে এইখানে। এই ২ টা ছিদ্রর ভিতরে এইটা কিন্তু লাগিয়ে দিতে হবে। এটা ২ পাশে ২ টা মাথা আছে। এই ২ টা মাথা লাগিয়ে দিতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি। অনেক সময় ভিডিও দেখলেও বোঝা যায় না। যার কারণে আমি কিন্তু ভয়েস ওভার করি। ভয়েস দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনাদের। অনেকেই বিরক্ত হন কথা বলার কারণে। কিন্তু আমি যদি কথা না বলি আপনারা বুঝবেন কি করে বলেন? এরপরে একটা খাদ মতো আছে যেখানে ওই যে টান দিলেই খাদে, খাদে লেগে যায়। এই দেখেন স্প্রিং এর মতো এটা টানলে আপ ডাউন হয়। তো ওইটা খাদে, খাদে লাগাতে হবে। তারপরে নিচের দিকে নিয়ে এসে এইখানে আরেকটা খাদ আছে। সেখানে ওই নিচের অংশটা লাগিয়ে দিতে হবে। দেখেন অর্ধেক কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এইবার এইটা নিচের দিকে নিয়ে এসে এইখানে একটা চাপ দিলেই কিন্তু বসে যাবে। স্টেপলার কিন্তু রেডি। দেখতেই পারছেন। এখানে জোরে একটা চাপ দিতে হবে। আর অবশ্যই এটা একটু টাইট করে মানে জোরে প্রেস করতে হবে। তা না হলে বসবে না। তো এইটা খুলে যায়। অনেক সময় বাচ্চারা টানাটানি করে, যার কারণে এগুলো খুলে যায়। এটা আবার লাগানো যায়। আবার নতুন করে কেনার প্রয়োজন নেই। তো আশা করি আপনারা যাদের ঘরে এই স্টেপলার ঘন, ঘন নষ্ট হয়, বাচ্চারা নষ্ট করে, আপনারা উপকৃত হবেন বা এভাবে ঠিক করে নিতে পারবেন আমার এই ভিডিও দেখে। এখন দেখেন আমি কিন্তু বারবার আপ ডাউন করে দেখাচ্ছি যে এটা ঠিক হয়েছে। এখন আমি পিন বসিয়ে আমি পিন করে দেখাচ্ছি যে দেখেন ঠিকঠাক হয়েছে কিনা।
এখন দেখেন কাগজটাতে পিন মেরে দেখাচ্ছি। এই যে আর একেবারে এভাবে রেডি। করেই কিন্তু ঘরে বসে স্টেপলার ঠিক করে নিতে পারবেন। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো দেখেন এখানে আমি নিয়েছি একটা টিস্যু রোল, বাতিল টিস্যু রোল। এই রোলগুলো কিন্তু আমি ফেলি না। এই রোলগুলো দিয়ে অনেক ভিডিও দেখিয়েছি, ভিডিও বানিয়েছি আপনাদের সামনে দেখিয়েছি। শোপিস বানিয়ে, তারপরে অনেক কিছু বানিয়ে দেখিয়েছি। তো আরেকটা জিনিস বানাবো, আপনারা দেখলেও অবাক হবেন। আমি এখানে সমান করে আরকি মাছ বরাবর কেটে নিচ্ছি। আর আমি যে জিনিসটা দিয়ে কাটছি এটা হচ্ছে অ্যান্টি কাটার। একটা আপু জিজ্ঞেস করেছিল যে, "আপু আপনি যে যা দিয়ে কাটাকাটি করেন এটার নাম কি?" এটা হচ্ছে অ্যান্টি কাটার। তো এটা অনেক বেশি ধারালো হয়। কাটাকুটোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। আর আমি দেখেন সাবধানেই কাটার চেষ্টা করছি। তো এটা মিডল বরাবরই কাটতে হবে, একদম ২ টাই সমান যাতে হয় সেটাই চেষ্টা করছি। আর অলরেডি আমি কেটেও ফেলেছি। এখন ২ টা দেখেন সমান হয়েছে। তো এখন যেটা করব, এর মাঝ বরাবর আমি কেটে নেব ২ টাই সেম। আর কাটার পরে আমি যে র‍্যাপিং পেপার আছে, যে প্রিন্টের র‍্যাপিং পেপার এটা লাগিয়ে নেব। এই প্রিন্টের র‍্যাপিং পেপারগুলো আপনারা লাইব্রেরিতে পেয়ে যাবেন। আর এখন ২ টাই সমান হয়েছে। এখন যে কাজটা করব আপনাদের কাছেও খুব ভালো লাগবে আশা করি। আর এটা অনেক বেশি উপকারী আর বিনা খরচে। তো বিনা খরচে আমরা যদি এই যে পর্দায় এই জিনিসটা লাগিয়ে রাখি তাহলে দেখেন কতটা ইউনিক হয়, একদম বিনা খরচে। তো এই ধরনের কাজগুলো আমরা করে নিতে পারি খরচ ছাড়া। আমাদের ফেলে দেওয়া টিস্যু রোল দিয়ে যদি এরকম পর্দা আটকানো যায় তাহলে মন্দ কিসের? আর বিনা খরচে হলে তো কোনো কথাই নেই। তো বিনা খরচে এরকম টুকিটাকি ঘরের কাজ করতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আর সেটা আপনাদের সাথে শেয়ারও করি। আজকে আমি এ পর্যন্তই। আ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন দিনে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আগামীতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।